বাংলাদেশে এখন খুবই সকাল, আর আমেরিকায় এখন সন্ধ্যা। ঘড়িটা দেখি ওই 7টার, 7:30, 7:20। আমার ঘড়িটা একটু স্লো আছে। আমি জানি বাংলাদেশে এখন কাউকে পাবো না। আমি বিশেষ করে আমার লাইফটা বাংলাদেশের মানুষের জন্য, আমার বন্ধু বান্ধব, ছোটো ভাই, ফলোয়ার্স, তাদের জন্যই করছি। আমাকে যারা অত্যন্ত ভালোবাসেন, তাদের এত ভালোবাসা, এত শ্রদ্ধায় শিখতে হয়েছি আমি, যে আমি জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করব। যারা আমাকে চিনেন, যারা আমাকে ভালোবাসেন, তারাই জানেন, তারাই বলেন আমি কতটুকু আমার উদারতা নিয়ে চলি, কতটুকু আমার মধ্যে কপটতা আছে। আমি কোনো কিছুর ঊর্ধ্বে না, কিন্তু তাদের অসম্ভব শ্রদ্ধায় আমি শিখতে হয়েছি বাংলাদেশ এবং ভারতবর্ষে কিছু মানুষ, আহ, এবং বিশ্বে তো আছে, অন্যান্য দেশেও আছে। তো আজকে সকালে, হ্যাঁ, বাংলাদেশের আজকে সকাল লাইভটাতে এই জন্যই আসলাম যে আমি স্তম্ভিত, আমি বাকরুদ্ধ, আমি কথা বলতে পারছি না। আম, কিন্তু আমি একটা সুন্দর শাড়ি পরেছি, আমি টিপ পরেছি, আমি সুন্দর করে আসছি আপনাদের সামনে। এটা নিয়েও ট্রল হবে যে একজনের মনে অত কষ্ট থাকলে সে সাজে কি করে। হ্যাঁ, সেজে গুজে থাকাও কষ্টের একটা, কষ্ট উপশমের একটা উপায়। আমরা বিভিন্ন উপায়ে পাচ্ছি। আমরা তো পার্থিব ভোগবাদী কীট না, শুধু টাকা পয়সা ইনকাম করলাম, আমার বাচ্চার চিন্তা করলাম, আমার ফ্ল্যাটের চিন্তা করলাম, আমার গাড়ির মডেল পাল্টালাম, আর কোন সময় আমি ভাত খাইতে পারিনি, আমি কোন ক্লাসে ছিলাম, আমি কোন ক্লাসে আসছি, এখন আমি সব করার জীবনে চলে গেছি, আমার ঐদিত্য এসে গেছে। আমরা তো সে না, আমরা একই রকম জন্ম থেকে যেভাবে এখন ঠিক সেই রকমই আছি। যা ছিল জন্মের পরে পাওয়া, লাইফেও এসে তা পেয়েছি। এখন যে নাই, কোনো আফসোস নাই, সে না পাওয়ার দ্বন্দ্বও নাই। নিয়তি যা ঘটে ঘটবে, যা চলে চলবে। কিন্তু যাদের নাই, শূন্য থেকে এসে পেয়ে গেছে, তাদের ঔদিত্য, আস্ফালন, ইমব্যালেন্সড লাইফ, ইমব্যালেন্সড কথাবার্তা, ইমব্যালেন্সড জীবন, সব দেখে না, আম, দেখছেন তো সমাজের অস্থিরতা। তো আজ আমার সাজাগুজা কষ্ট নিমিত্তের উপায়। বিশেষ করে কথা বলার মতো মন মানসিকতা নাই, কিন্তু আমি গানও করব, আবৃত্তি করব না। আমার কিছু মানুষের জন্য আমি আসছি, যে আহ, একটা ছবি, একটা ছবি কালকে থেকে আমার, আমি এতদিন আমি প্রার্থনা করেছি। আমি 28 জুন 6টা পর্যন্ত কাজ করেছি আমেরিকায়। 29 জুন আমি ঘরে এসে কাজ করতে পারিনি, কিছু গুছাতে পারিনি। আমি 29 জুন 2টার সময় বেরোয় আমি এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টে গিয়ে আমি 1লা জুন, আমি 1লা জুলাই আমি এয়ারপোর্টে পৌঁছেছি, ঢাকা। বাসায় গেলাম, খুব ভালো লাগছিল, কাজে মন দিয়েছিলাম। 5 তারিখ বন্ধু বান্ধবকে ডাকলাম, তারা কয়েকজন আসলো, 20 জন, কারণ উইকেন্ডে সবাই থাকে। বসলাম, খুব আনন্দ করেছি। আমার আমার ইউনিভার্সিটির আমার ব্যাচ, আমার 19তম ব্যাচের বন্ধুদের সাথে আমি খুব আনন্দ করেছি। তারপরে 8 কি 9 তারিখ আমার রুমমেটদেরকে ডাকলাম। এক একজন এক এক জায়গায়, একজন আছে কানাডায়, একজন আছে আমেরিকায়। তারপরে যে 2জন, তপু আপা, তপু আপা তো বাংলাদেশের বিসিএস ক্যাডার, সর্বোচ্চ পদ থেকে তপু আপা টেক্সট বোর্ড এবং কারিকুলাম থেকে রিটায়ার্ড করছে, কুরাতুল আইন সফদার। আর ইয়াসমিন আপা, যার যার সিটি আমি পরে আমি সিটটা পেয়েছিলাম, যার সিটটা 205 শামসুনার হল। ইয়াসমিন আপাকে আসতে বললাম, প্রখ্যাত রোটারিয়ান এবং অনেকগুলো পৃথিবীর কান্ট্রি সে ঘুরেছে। ও তাদেরকে নিয়ে একটু বসলাম। শামীমা আপাও আসছে, তারা কিন্তু বেসিক্যালি 18তম ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং আমি 19তম ব্যাচ। তো 5 তারিখ, 5 জুলাই যে অনুষ্ঠানটা আমি করেছিলাম, যে দিনা আসতে পারিনি, আমার সমাজতত্ত্ব বিজ্ঞানের বন্ধু দিনা আসতে পারিনি, তার মনে অত্যন্ত আফসোস। আমি দিনাকে বললাম তুই উবার একটা ডেকে তুই চলে আয়। দিনা চলে আসলো। তো 8 কি 9 তারিখ আবার গার্লিকের জিঞ্জারে বসলাম, এবং আমরা খুব আনন্দ করেছি। অনেকগুলো ভিডিও, আমি বিশ্বাস করেন ভিডিওগুলো এখনো কিন্তু আমি পোস্ট দিই নেই। 6 তারিখ তৃষা করে একটা আমার জুনিয়র ছোট বোন আসার কথা, সে বললো কাকলি থেকে 3বার উবার ডাকছি, বনানি থেকে বেরোতে পারছে না। মানে কোট আন্দোলনের গন্ডগোল, স্টুডেন্টরা নেমে গেছে বিভিন্ন জায়গায়, তারা চেঞ্জ করছে, করে করে তারা তাদের দাবির জন্য তারা অধিকার আদায়ের সংগ্রামে তারা। এরপরে আস্তে আস্তে আমি 12 তারিখ গেলাম মাওয়াঘাটে। 13 তারিখ গেলাম ইডেন কলেজে, আমার বন্ধু অধ্যক্ষ ফেরদৌসির আমন্ত্রণে। এরপরে আমার কিন্তু প্রত্যেকটা কাজ, আমি কিন্তু 1 মাস 10 দিনের রিটার্ন টিকিট নিয়ে গিয়েছিলাম। আমার প্রত্যেকটা কাজ একটা একটা করে আমি শেষ করব। এরপরেই আমি গৃহবন্দী, টমাটেজ হয়ে গেলাম, ডিপ্রেশনে হয়ে গেলাম। কিচ্ছু করার ছিল না, কিছু বললেও তো
বলতে চাইলেও বলতে পারে না, কিছু করতে পারে না। কি করব? আমি তো বুঝতে পারছিলাম আমার শিক্ষা, জ্ঞান, মেধা, যোগ্যতা দিয়ে যে এইটা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে অনেক কিছু ঢুকতে পারে, অনেক কিছু ঘটতে পারে। এত স্টুডেন্টের মৃত্যু, এত মায়ের বুক খালি। আমি আমি শুধু প্রার্থনা করেছি আমার দুইটা, কিন্তু একটা আছে বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, এটা কিন্তু আমি কোর্ট আন্দোলনকে উৎসর্গ করে প্রার্থনাটা করেছিলাম, এত আত্মাকে উৎসর্গ করে। আরেকটা ছিল কিন্তু সকাতরে ওই কাঁদিছে সকলে শুনো শুনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ওইটাও কিন্তু আমার ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমার প্রার্থনা ছিল। আমি নীরবে, আমি 60 বছর, 59 ইয়ার্স আমার চলতেছে, আমি 60 বছরের একটা মা, আমি নীরবে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। মায়ের জন্য প্রার্থনা করেছি, যাদের সন্তান খালি হয়েছে তাদের জন্য প্রার্থনা করেছি, রক্তাক্ত আহত সন্তানদের জন্য প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করেছি পুরো বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষ স্বাভাবিক জীবনে থাকুক, মানুষ অর্থমিত হয়ে বেঁচে থাকার দিনটা শেষ হবে। এই যে সেই জন্ম থেকে আমরা 75-এর দিন, 1975 সালের 15ই আগস্ট, আমার দিনটা সকালটা পুরো মেমোরিতে আমার। সেই দিন থেকে এখন পর্যন্ত শান্তি পাইনি, একদিনের জন্য আমার মাতৃভূমিতে আমরা শান্তি পাইনি, কোনো সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। সেটার জন্য আমি প্রার্থনা করেছি শুধু প্রাণের জন্য, যে প্রাণগুলো যাচ্ছে তাদের জন্য, দানবদের জন্য না। বাংলাদেশটা লোভ, ভোগ, আত্মকেন্দ্রিক, টাকা পয়সা আর একজন শিক্ষিত জ্ঞানী বিজ্ঞ মানুষের পাশে বসলে একটা আবাল, একটা অসভ্য যে কথা বলে, যে কমেন্ট করে, আমি প্রতি মুহূর্তে, প্রতি পদে পদে বেচা বিক্রি হচ্ছে, আমি প্রতি মুহূর্তে আমাকে বেচা বিক্রি করছে। আমি কিন্তু, আপনারা 4 মাস আগের আমার রিলগুলো দেখেন, আমি কিন্তু 5 মাস আগের, আমি কিন্তু জানতাম না এই কোটা বিরোধী আন্দোলন এই পর্যায়ে যাবে। আপনারা আমার রিলগুলো দেখেন, আমি কিন্তু বলেছি জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা পদ্মা সেতু দিয়ে কী করব? আমরা কর্ণফুলী টানেল দিয়ে করবোটা কি? আমরা এত সব অবকাঠামো দিয়ে করব কি? আপনার প্রত্যেকটা সরকার আপনার সাধারণ মানুষের জীবন, আমি কিন্তু রিলে বলেছি এগুলা, সাধারণ মানুষের আপনি জীবনের দিকে নজর দেন, মেয়েরা নির্যাতিত হচ্ছে তার দিকে নজর দেন, উচ্চশিক্ষিত মেয়েরা স্বামীর হাতে খুন হচ্ছে এগুলোর দিকে নজর দেন। প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে হায় উতাস, মানুষ একজনের মাথা আরেকজনে খাবে আগামীতে। আমি কিন্তু এগুলো বারবার প্রত্যেকটা রিলে 5 মাস আগে বলেছি, তখন কিন্তু এগুলো কোটা বিরোধী আন্দোলন ঘটার কোনো কথাই না। আমি যাওয়ার পর শুরু হয়েছে 2 মাস আগের ঘটনা, কিন্তু আমি 4 মাস আগের রিলগুলো আপনারা আমার দেখবেন, আমি রিলগুলো ইয়ে করবো, আপনারা দেখবেন আমি এই কথাগুলো বলেছি যে একটা সরকার, একটা স্তম্ভ, হে বাংলাদেশকে আপনি সাজাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু সাজায় কি করছেন? কিছু মানুষের উদর পিণ্ডি আপনি ভরছেন, আর সাধারণ মানুষ নাবিশ্বাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কি করবে? আমি যখন বাজারে যাই, আমি নিজের হাতে বাজার করি, বলে কি আমরা শেষ। আমি বলি ভাই, একটা টোস্টের প্যাকেটে 10টা বিস্কুট ছিল, এখন 8টা কেন? 12টা প্যাকেটে এখন 6টা কেন? আমি নিজে বাজার করি সারা জীবন, আমি ধরতে পারি কোনো দোকানেই খুব একটা জিনিসপত্র নেই, বলি কি আমরা পারছি না, আমাদের অবস্থা শেষ। আমি কিন্তু এমন একটা মানুষ, রুট লেভেল থেকে, আমি তো আসলে আমার গ্রামে জন্ম, গ্রামে বেড়ে ওঠা, যদিও আমার উচ্চশিক্ষা আছে, আমি ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় চলতে পারি, আমার কিন্তু নারীটা কিন্তু শিকড়িটা কিন্তু ওখানেই প্রতীত আছে। আমি কিন্তু মানুষের পালস বোঝার চেষ্টা করি দোকানে গেলে, প্রত্যেকটা দোকানদার যাদের কাছ থেকে বাজার করে তারা সবাই আমার বন্ধুর মতো। একটা রিক্সায় উঠলে আমি কথা বলি, একটা ট্যাক্সিতে উঠলে আমি তার সাথে কথা বলি, তাকে বোঝার চেষ্টা করি, আমি সেই রকম একজন মানুষ। প্রত্যেকের মধ্যে হায় 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 হায়, আমি সেই 2023 সালে দেখে আসছি, 22 সালে দেখে আসছি, কোভিডের পরে। কিন্তু এই বিগত সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ, তার আশেপাশে যে 4-6 জন, 8 জন, 20 জন ছিল, এরা কিন্তু দানব থেকে দানবেই পরিণত হয়েছে আর্থিকভাবে, আর শুষেছে আমাদের সাধারণ মানুষের, জনগণের রক্ত। আমি কথা বলি নাই, আমি কথা বলতে আর এখন চাই না, কারণ আমার বয়স এখন অনেক আমি কথা বলে, এখন কথা বললে এগুলা বিভিন্ন ধরনের ট্রল হবে, বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট করবে, তার চেয়ে নিশ্চুপ থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করা, এবং আমরা আর কত বলবো, কত ফাইট করব, কত লড়াই করব। এবার আসি, একটা ছবি কালকে থেকে ভাসছে, তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে ক্যান্সারে, একটা ভাই তাকে দেখে রাখতো, ভাইটাও মারা গেছে। ছবিটা দেখতে পারছি না, কলেজাটা জলে মুসড়ে, হৃদয়ে তোফাজ্জল। তার একদিন আগে না, একদিনের মধ্যেই মনে হয় আরেকটা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছেলে মারা গেছে। আচ্ছা ভাই, ধর্ম নিয়ে উন্মাদনা আপনারা করতেছেন, ধর্ম নিয়ে সমস্যা করতেছেন, হিন্দুদেরকে দেখতে পারেন না,
হিন্দুদেরকে বিতাড়িত করছেন, এটা আপনাদের একটা নিঃস্বাগ্রস্ত হয়ে গেছেন। ভাই সে তো পর্যন্ত মুসলিম ছিল ভাই, ও সন্তান, তোমরা তো আমার সন্তান, তো পর্যন্ত মুসলিম ছিল, তাকে মারতে, ভাত খাওয়ালে মারতে, দুইটা চোর থাপ্পড় দিতে, আক্রোশ সবার থাকে, কুদ সবার থাকে, মেরে ফেলতে হবে কেন ভাই? কেন মারলে তোমরা? কেন? তার তো মা নাই, বাবা নাই, ভাই নাই, এতে আমি কাঁদছি মুসলিম ছেলের জন্য। আমি হিন্দু হয়ে আমি কাঁদছি, আমি কাঁদছি মুসলিম ছেলের জন্য। কেন এই বাংলাদেশ আমরা আজকে দেখবো মুসলিমে মুসলিমকে মারতেছে? তোমরা তো হিন্দুদেরকে দেখতে পারো না, মুসলিমে মুসলিমকে কেন মারছো? আমি আমেরিকা থেকে লাইভ করছি, এখানে সাউন্ড করে কথা বলা যায় না। তোমরা কেন এক মুসলিম আর এক মুসলিমের রক্ত খাচ্ছ ভাই? তোমরা না ভালো, তোমরা না সভ্য? আমি বুঝতে পারি জীবন ধর্মীয় উন্মাদনায় তোমরা আমার ভাই, তোমরা আমার সন্তান, আর তোমরা লাইভটা হেডফোন দিয়ে শুনো। ধর্মীয় উন্মাদনায় আমি অহংকারী হয়ে উঠতে পারি, আমি লুবি হয়ে উঠতে পারি, আমার 4টা গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমি বেফাস অসংলগ্ন চলতে পারি, একজনকে বেফাস একজন সম্মানী মানুষকে একটা কথা শোনায় দিতে পারি, কিন্তু আমি থেকে যাব। একজন মানুষের উচ্চতর সম্মান কোনোদিন নিচে নামানো যাবে না। আমি থেকে যাব। জীবনের বুধে কি লাগে জানো? বুধে জীবনে গঠন করতে লাগে শিল্প, ধর্ম, দুইটা পাশাপাশি লাগে, পাশাপাশি। তুমি কবিতা আবৃত্তি করবে, কবিতা লিখবে, তুমি আর্ট করবে, আর্ট না করলে এক্সিবিশনে যাবে, তুমি গান করবে, চর্চা করবে, না পারলে গান শুনবে, তুমি পড়বে, তুমি ধর্মচর্চা করবে। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের, সে ধর্ম চর্চা করবে, সে সংস্কৃতিও চর্চা করবে, ইতিহাস জানবে, ঐতিহ্য জানবে। ভাই শেখ হাসিনা তো চলে গেছে 5 তারিখ, তোমরা বঙ্গবন্ধুকে কেন এত অসম্মান করলে, অপমান করলে? তাকে কেন করলে? হ্যাঁ, তার ভুল আছে, আমরা জানি, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, তার ভুল আছে, তার ভুল ত্রুটি অবশ্যই আছে, বঙ্গবন্ধুর অনেক ভুল, কিন্তু তার ঊর্ধ্বেও তার অবদান অনেক বেশি, অনেক বেশি। জানি সেটা বললে তোমরা আবার আমার উপর গুসা হয়ে যাবে, কিন্তু এই কথাটা আমি আমেরিকায় এসে উচ্চশিক্ষিতদের জায়গায় আমি এই কথাটা বলছিলাম, যে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং বলেছিলাম যে নভেম্বর মাস, আপনারা কেউ একবার বঙ্গবন্ধুর নামটা নিলেন না। আমি তাকে শ্রদ্ধা স্মরণ ওইটা বলি নাই, আমি বলছি আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা রেখে জাতীয় 4 স্তম্ভ 4 নেতাকে জেল হত্যা, নভেম্বর মাসে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, জেল হত্যার আমি 4 জাতীয় নেতাকে, আমি আমেরিকার একটা অনুষ্ঠানে জাতীয় 4 নেতাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এইটাতে নাকি রাজনীতিক টার্ম নিয়ে নেয়, এটা নাকি পলিটিসাইজ হয়ে যায়। আমাকে আমাকে চার্জ করা হলো, করে বললাম যে আমি তোমাদের অনুষ্ঠানে যাবো না, আমাকে বলিও না, আমি যাই না। বাই, যে যেটা করো মানবিকভাবে করো, বিদ্রোহ করো, আন্দোলন করো, আর বঙ্গবন্ধুকে অস্বীকার করিও না, 4 নেতাকে অস্বীকার করিও না। এইটা করলে বেইমানি হবে। আর যদি যদি তোমরা মনে করে যে এটা বাংলাদেশ থাকবে না, তোমরা এটা পাকিস্তানি বানাতে চেয়েছিলে, তাহলে যারা এটা করছো তাদেরকে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি কেন বলছি জানো? এখনো তোমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র, যে নেতা যারা আছো, তারা সবাই কিন্তু আমার সন্তানের চেয়েও ছোট, সেই জন্যই বলছি। আর ভাই, বক্তব্য যখন গলাটোনের সাউন্ডটা সুন্দর করে মার্জিত করে দিও, যাতে আমরা শুনতে পারি। আমার তো ইচ্ছে করি এখানে বসে তোমাদের বক্তব্য শুনতে, এত চিৎকার দিয়ে গলা ফাটায় বক্তব্য দাও কেন? বাংলাদেশের মানুষের তো কান নষ্ট হয়ে যাবে ভাই, বাংলাদেশের মানুষের কানটাকে তো নষ্ট করে ফেলবে। তোমরা সুন্দর করে মার্জিত করে বলো। জানি তোমরা স্টুডেন্ট, জানি তোমরা নেতা হয়ে গেছো, জানি তোমরা সরকারের অংশ হয়ে গেছো, কিন্তু তোমাদের শিক্ষার কিছুই হয় না এই জীবনে, শিক্ষার অনেক বাকি বাকি, আস্তে আস্তে হবে, ধাপে ধাপে হবে হবে। আমরা আশাবাদী, হ্যাঁ, এত বড় একটা ধাক্কা গেছে, আমরা আশাবাদী, কিন্তু ভাই ভাঙচুর কম করিও। এই মাজারটা যারিগুলো শাহজালালের মাজারে, আমি হিন্দু হয়ে 10 বার গেছি ভাই, আমি সাফরানের মাজারে 10 বার গেছি ভাই, তোমরা এগুলো ভাঙাভাঙি কম করিও প্লিজ। দেশটাকে শান্তিমতো থাকতে দাও, মানুষ উদ্যমিত হয়ে বেঁচে আসছে। শোনো, আরেকটা ঘটনা আমি বলি। শৈশবে অনেক অনেক কথা আসে। শৈশবে যখন আমার একটা বান্ধবী ছিল হামিদা, সে লন্ডন আছে, অনেক বান্ধব, আমরা একসাথে স্কুলে যেতাম, হামিদা, ডলি তার চাস্তো বোন, তারপরে জুবেদা, আমরা একসাথে স্কুলে যেতাম আমার বাবার স্কুলে। তো বেড়ে উঠতে উঠতে 4, 5 আমরা একদম প্রাইমারি থেকে মেট্রিক একসাথে পাশ করছি আমার বাবার স্কুলে।
তো আমি তো ছোটবেলায় আমার ঘরে তো সূরা আয়াত, নিসা এগুলার চর্চা ছিল, এবং হযরত মুহাম্মদের চর্চা ছিল। নেতাজি থেকে সব কিছুই বাবার স্কুলে এগুলো মাইকে বড় বড় সেই রবীন্দ্রনাথের নজরুলের হাম নাত এগুলো বাজানো হইতো, সব চর্চা ছিল। তো আমি না আমি একদিন বললাম হামিদাকে আমি কলিমা তো বলতে জানি, বলে কি তুই জানোস? আমি বলি হ্যাঁ আমি জানি। বলে কি বলো বলতো। তো আমি তো চিৎকার করে বললাম কলিমা তুই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কি তুই তো মুসলিম হয়ে গেছিস। আর ও যে তোমার বলে তুই মুসলিম হয়ে গেছিস, আমি তো তোমার আরো বেশি বলি। আমার জাত কি চলে গেছে ভাই? শোনো, আরেকটা ঘটনা। আমার প্রথম কাব্য চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার যখন প্রকাশিত হইল ঢাকায়, এরপরে সেকেন্ড একটা অনুষ্ঠান হইল চট্টগ্রামে। ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাশেম সাহেব আসছিলেন প্রধান অতিথি হয়ে, এবং দীপালি ভট্টাচার্য যারা সবাই ছিলেন। তো আমার এই অনুষ্ঠানটার কথা শুনে আমার এক ভক্ত, সে আমাকে কোনোদিন দেখে নাই, জাহিদ, সে বিদেশে আছে এখন, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ভদ্র মহিলাকে নিয়ে চলে আসছে। সে একটা ফুলের তোড়া নিয়ে চলে আসছে আমার বাসায়। তা আমি না, সে আমার বাসায় আসবে, আমি তার জন্য যেটুকু পারি আমি রান্না করছি। আমার বিকালে আর অনুষ্ঠান, কিন্তু আমি রান্না বান্না করে তাকে খাওয়াইলাম। তো সে আমার ড্রয়িং রুমে বসে বলতেছে, আপনার ড্রয়িং রুমে দেখি বাইবেল আছে, আম, আপনি বাইবেল রাখছেন আপনার আমি বললাম যে আমার ড্রয়িং রুমে বাইবেল আছে, গীতাও আছে পাশে। গীতাও বলে গীতাও রাখছেন, বাইবেলও রাখছেন? আমি বলছি হ্যাঁ রাখছি। তো বললো আপনি বাইবেলও রাখেন? তো আমি আর কিছু বললাম না, আমি তার হাতে ছোটো মানুষ, আমি তার হাতটা ধরে বললাম চল। আমি সোজা আমার বেডরুমে নিয়ে গেলাম। বেডরুমে নিয়ে গিয়ে আমার বক্স খাটছিল, আমি বললাম দেখ আমার মাথার আগে কোরআন আর ত্রিপিটক। কারণ আমার ঘরে আমি এমন একজন মানুষ, ঘরে গীতাও আছে, বাইবেলও আছে, কোরআনও আছে, ত্রিপিটকও আছে, কিন্তু একজন মুসলিম তুমি কি গীতা রাখবে? আর যাদের সাথে চলো ভাই সব জানতা শমশের, কত একদম অহংকারী, কত ঐদিত্য, কত দাপট এরা আমাদেরকে শুধু বেচা বিক্রি করে, এরা ভুলে যায় প্রতি মুহূর্তে মুহূর্তে লাঞ্ছিত করে। ঘরে বলি, বাইরে বলি, সমাজে বলি, সব জায়গায় এক ধরনের মানে মানুষ যে অন্তঃসার শূন্য মাখাল ফল। এদের সাথে চলে গিয়ে তুমি নিজেও তো অন্তঃসার শূন্য মাকাল ফল আমি হয়ে যাচ্ছে। আমার সমস্ত মেধা, জ্ঞান, গরিমা, যে অর্জন, যে পজিশন, যে প্ল্যাটফর্ম, আমার যে নিজের আত্মতৃপ্তির জন্য আমি তৈরি করেছিলাম, সব ডেস্ট্রয় হয়ে গেছে ভাই। আর বিশেষ করে এই দেশে এসে আরও শেষ হয়ে গেছে। কিন্তু এই দেশে বসে আমি যেটা করছি, আমি কাঁদছি, আমি তোফাজ্জলের জন্য কালকে থেকে কাঁদছি। তোমরা এরকম নিষ্ঠুরতা বন্ধ করো প্লিজ, প্লিজ। দেশটাকে বাঁচাও, মানুষকে বাঁচতে দাও। আমার বাবা আজ থেকে সেই 47 সালে মেট্রিক, 45 সালে মেট্রিক, 47-এ ইন্টারমিডিয়েট, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে ভাই, আমার বাবা যায় নাই। আমার বাবাকে মোটিভেট করার জন্য করে হাজার হাজার মানুষ বসা, দাদাবাবু চলেন, দাদাবাবু চলেন। আমার বাবা বলছিল না আমি যাব না, আমার দেশকে শিক্ষিত করতে হবে, আমার দেশের মানুষ শিক্ষিত হইলে আমার দেশ সুন্দর হবে, আমার সমৃদ্ধ দেশ হবে। এই লোকটা অর্ধাহারে অনাহারে মারা গেছে ভাই, কেউ এক ফোঁটা পানি দেয় নাই। একটু হাজার হাজার স্টুডেন্ট তৈরি করছে ভাই, আমি তখন মাত্র এমএ পরীক্ষা দিছি। আমরা লোভী না ভাই, আমরা বুকবাদী কীট না। আমরা বুক খালি খাই খাই, ইনকাম করি, গাড়ি কিনি, বাড়ি কিনি, চেঞ্জ করি, আমরা ত্যাগ করতে জানি, আমরা সন্ন্যাসী ভাই। হ্যাঁ, অনেকে আমাকে বলে তুমি তো নিজের জন্য কিছু রাখো নাই। আমি বলি আমি সন্ন্যাসীর আবার নিজের জন্য কিছু থাকে নাকি? আর এই সন্ন্যাস জীবনের জন্য যেগুলো আমার নখের যোগ্য না, ওগুলোর অনেক অপমানের শিকার হই, এগুলো তুচ্ছতাচ্ছিল্যের শিকার হই, এগুলো কথা বলতে ছাড়ে না, এগুলো আমার নোকের যোগ্য না। আমি বলবো আমার নোকের যোগ্য না। আমি জীবনের যাপিত জীবনে অনেকের সাথে চলি, তো এগুলোর সাথে চলতে গিয়ে আবার সারাক্ষণ বেচা বিক্রি করে ফেলতেছে, একটা কথা বলে ফেলতেছে। তুমি সহজভাবে একটা কথা বললে বলবে আপনার মন ছোটো, আপনার দিল ছোটো, আপনার অন্তর ছোটো, কিন্তু আমাকে তো তোমরা চিনো। আমি কতটুকু জায়গা, কতটুকু উদারতা, কতটুকু ইয়ে নিয়ে সমাজে চলেছি, আমাকে তো যারা আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তাদের তো আমি জানি। তো এইভাবে তারপরও মেনে নেই। কারণ কি, আমার তো ওই যে আরেকটা লাইভে বলেছিলাম, আমি তো গঙ্গা জল, আমার গায়ে আজাব লাগবে, আজাবরা আসবে, আমার গায়ে লাগবে, আমি স্নান করবো, শুদ্ধ হবো, আবার আমি দুই হাত প্রসারিত করে দেবো পৃথিবীর জন্য। ওই বুকবাদী কীটদের সাথে চলতে হয়। বুকবাদী ওই কীট, এগুলাকে আমি মানুষ বলি না, এগুলা মানুষরূপী কীট, এগুলোর সাথে চলতে হয়। আর এই মানুষরূপী কীটগুলো এই সমাজের ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য নষ্ট করে। এগুলো করছে, বাংলাদেশে তো আরো বেশি করছে। কিন্তু আমার বিনীত আমি মাপ চাচ্ছি যে আমি তোমরা মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষকে একটু ভালো করে থাকতে দাও, সুন্দর করে দেশটা পরিচালনা করো, আমরা খুব আশাবাদী। আর যেন একটা মানুষও ফজলের মতো মারিও না তাকে। তার ছবিটা দেখতে পাচ্ছি না, তার কেউ নেই পৃথিবীতে, তার ছবিটা আমি দেখতে পাচ্ছি না। তোমরা প্লিজ এটা বন্ধ করো, যারা যে ছাত্ররা আছো তারা তোমরা এগুলো বন্ধ করো, বাবারে তোমরা এগুলো বন্ধ করো। তো এখানেই আমি বলবো,
বলার পরে এই একটা প্রথম পর্ব শেষ করলাম, আর একটা পর্বে আমি একটা 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 গান করব, করে আমি লাইভটা শেষ করে ফেলবো। আজকে কিছু বলতে আসিনি, বলার মন মানসিকতা নাই। আজকে আমি শুধু কষ্ট থেকে আসছি। আমি লাইভে একটু কাপড় পরলাম, শাড়িগুলো পরে আছে, একটু টিপ দিলাম, আর বললাম যে দুই চারটা, আর এইটা আমেরিকা, এখানে সাউন্ড করে কথাও বলা যায় না। আমার এটা ভিডিওটা শুনতে গেলে হেডফোনে শুনবেন। এখানে আমি যদি সাউন্ড করি, আমার পাশের রুমের একজনের ডিস্টার্ব হচ্ছে, পাশের ফ্ল্যাটের একজনের ডিস্টার্ব হচ্ছে। হার্ড জীবন, হার্ড লাইফ, এই বয়সে এসে সারভাইভ করা। তাও তো আমি আমার ফাইট করে, লড়াই করে চলতে পারছি। জানি না আমি কতদিন চলতে পারবো। আপনারা আমার সবাই পাশে থাকেন, সুন্দর করে সবাই মতামত দেন। আর বাংলাদেশে বাংলাদেশের জন্য আমি প্রার্থনা করছি ভগবানের কাছে। আমি সারাক্ষণ কষ্ট পাই। আমার কষ্ট আমি কাউকে দেখাতে পারি না, কিন্তু আমার কষ্ট লুকিয়ে রং মেখে ওই বুকবাদী কীটদের সাথে আমার চলতে হচ্ছে এখানে। আমি প্রতি মুহূর্তে বুকবাদী কীটদের বুলিংয়ের শিকার হই, বুকবাদী কীটদের সাথে চলতে হয়। কিন্তু আমি যখনই বুকবাদী কীটরা আমাকে বুলিং করে, তখনই আমার হৃদয় রক্ত জোরে বাংলাদেশের জন্য, তখনই আমার হৃদয় রক্ত জোরে অসহায় মানুষের জন্য। কিন্তু আমার হাত পা সীমাবদ্ধ, আমি একা কী করতে পারি? আমি তো সমাজ পরিবর্তন করতে পারবো না। আমি তো কারোর জন্য, আমি না হয় ব্যক্তি বিশেষ একজনের জন্য করলাম, আমি তো সবার জন্য করতে পারবো না। তো সবাই যদি সবার পাশে না থাকে, অন্তত একবেলা খাইলো হয়ে, যদি ঘরে ঘরে যদি ওই যে একটা কথা আছে না, এক ঘরে 10 জন 9 জন, আর না হয়তো প্রতি করে এক একজন থাকতে হবে। দোষের লাঠি একের বোঝা, কত কিছু শিখে আমরা বড় হয়েছি। তো আমি জানি এই লাইভটা আমি করছি আমার বাংলাদেশের মানুষের জন্য। সবাই আমাকে ভালোবাসবেন, ঘুম থেকে উঠবেন, লাইভটা দেখবেন, আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত দিবেন লাইভটাতে। 24 ঘন্টার মধ্যে মতামতগুলো অ্যাড হবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার সিদ্ধার্থর দিকে আমার ছোটো বোন শাফিনকে দেখছে। শাফিন আমাকে খুব ভালোবাসে, আমার সাথে আমেরিকায় একসাথে আমরা ওয়ার্কিং প্লেসে আমরা একসাথে থাকি। দিদি আপনি খুব ভালো মনের মানুষ, আমাকে খুব ভালোবাসে এবং শ্রদ্ধা করে, অসম্ভব ভালো একটা মেয়ে শাফিন, যার সাথে কোনোদিন আমার কিচ্ছু, আমি আজকে 1 বছর 6 বছর আমি খুব, এবং সব সময় সে আমাকে কমেন্ট দিয়ে প্রাণিত করে। আমি বাংলাদেশে গেছি তখন আমাকে কমেন্ট দিয়ে করেছে, সেইখানে থাকে। আপনার আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। শাফিন রে, আমি কষ্ট থেকে লাইভে আসছি, তফজ্জলের জন্য লাইভে আসছি। তফজ্জলের ছবিটা আমি নিতে পারছি না, আমি দেখতে পারছি না মানুষ কি করে এত নিষ্ঠুর হয়। এই দেশের জন্য আমার বাবা জীবন দিছে, এই দেশের জন্য আমি লড়াই করছি সারা জীবন। ওই ছবিটা তোমরা ফেসবুক থেকে রিমুভ করে দাও, ওই ছবিটা তোমরা ফেসবুক থেকে রিমুভ করে দাও, আমি দেখতে পারছি। কেন তাকে খাওয়ালে, কেন তাকে মারলে? তার কে ছিল পৃথিবীতে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গানও করতে ইচ্ছে করছে না। তাও একটা একটা গান করি, আমার মন ভালো হবে। ভগবানের কাছে বলিও, আমি যেরকম, আমি আমার জায়গায় দাঁড়াই আমি চলছি। আমি খুব মানুষের প্রতি শ্রদ্ধাশীল, আমি আমার বিবেক থেকে কথা বলি, আমার মানুষকে ভালোবাসি। আমার মন ছোটো না, আমার মন, আমি নিচু না। আমাকে তো যারা শ্রদ্ধা করে তারা বলে আমি অনেক উদার মনের মানুষ। আম,
আমি আমি স্বচ্ছতা নিয়ে চলি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমি পরিপাটি চলি, আমি কোনো কেউ আমার পাশে গেলে দুই হাত প্রসারিত করে তাকে সাহায্য করতে চেষ্টা করি, তাকে এইটাকে মানুষ খুব ইয়ে করছে নিচ্ছে, কিন্তু আমি আমার অভ্যাস থেকে যেন না টলি। উম, করুক না মানুষ, মানুষ তো একটু জবাব ঈশ্বরের কাছে দিবে। একজন পাগল ছাগলের সাথে আমি চলতে জানি, একজন পাগল ছাগলকে সংশোধন করতে গেলে সমস্যা হয়। এখন একজন উন্মাদ, একজন বারে বারে ভুলে যাচ্ছে, অসংলগ্নভাবে চলছে, তার সাথেও চলতে জানি। আমি যদি কিছু কখনো কোনো সময় কিছু বলতে যাই, সেটাকে কাউন্টার দেওয়ার মানুষও পাই, কিন্তু আমি চলতে পারি, আমি এভাবেই চলবো। আমার জন্য শুধু আমাকে যারা ভালোবাসো, 10, 15, 20 বছর যাবৎ যারা, 30 বছর যাবৎ যারা দেখছো, তারা শুধু আমার জন্য প্রার্থনা করি, আমি এইভাবেই থাকবো। কত পাগল আসবে, কত ছাগল আসবে, কত আত্মগুলো আসবে, কত অসংলগ্ন লোক আসবে, কত মহিলা আসবে, কত আসবে, যাবে, চলে যাবে। এরা এরা কোনোদিন নিজকে রেকটিফাই করবে না। দে নেভার রেকটিফাইড দেমসেলফ। কোনো দিন তারা নিজকে রেকটিফাই করবে না। তারা শুধু ওই একটু কিছু কারো ইয়ে করলেই মনে করে যে তারা অনেক অনেক জেনারাস, অনেক মহৎ, অনেক বড়। তো এইরকম পরিবেশেও প্রতি মুহূর্তে আমাদেরকে পারফেক্ট 100% থেকেও তুমি প্রতি মুহূর্তে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, তোমাকে নিয়ে পলিটিক্স হচ্ছে। এইরকম একটা জীবন আমি এখন পার করছি, কিন্তু আমার আত্মবিশ্বাসের কাছে আমি অনড়। আমি সারা জীবন কেউ কিছু করতে পারেনি এসব করে আমার সাথে। সে তার লেভেলেই রয়ে গেছে, তার জায়গায় রয়ে গেছে। আমার সাথে কেউ কিছু করে এগুলো করতে পারেনি। আমি 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 চেঞ্জও হই না কোনোদিন। আমি যে নীচ তার কাছে আমি ছোট মনের মানুষ, যে হীন তার কাছে আমি হীন, যে উদার তার কাছে আমি উদার। আর এখনই রেখে দেব। বাংলাদেশে খুব সকাল সকাল সাফিনকে পাইলাম এখানে। আর বাংলাদেশের যারাই উঠে দেখবে, তারা দেখবে এবং লাইভটাকে মতামত দিবে। আর আমার লাইভটা আমি উৎসর্গ করছি। এই লাইভটা আমি প্রতি সপ্তাহে লাইভে আসবো এখন। এই লাইভটা আমি উৎসর্গ করছি আমার বাবাটাকে, তোফাজ্জলকে। এই লাইভটা আমি উৎসর্গ করছি, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মম প্রহারে মৃত্যুবরণ করেছে, তাকে আমি আবার এই লাইভটা উৎসর্গ করছি। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না। শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না। এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায়। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই তো হায় হায়। প্রেমে সুখ দুঃখ বলে তবে সুখ পাই, প্রেমে সুখ
গান গাইতে ইচ্ছে করে গলা খুলে, কিন্তু এইটা আমেরিকা, এখানে সাউন্ড করা যাবে না, সাউন্ড একটা ব্যাপার আছে। পাশের রুমে এই কাঠের গোরগুলা, কিন্তু এই যে ওয়াল দেখছেন আমার পিছনে সব পার্টেক্স প্লাইউডের গোরগুলা, পাশের ফ্ল্যাটে ডিস্টার্ব হবে, পাশের ফ্ল্যাটে ডিস্টার্ব হবে, ঘরে ডিস্টার্ব হবে, কিছু বললেই পরিষ্কার হয়ে যাবে। ভাই একটু হারমোনিয়ামটা আনছি বাংলাদেশ থেকে টেনে টেনে, একটু প্র্যাকটিসও করতে পারছি না। তো যে কণ্ঠটা, আর বিশেষ করে 2020, 2021, 2022 কোভিড হয়ে তো সবচেয়ে আমার শ্বাসকষ্ট হয়েছে, এবং আমি একটু গাইতে চেষ্টা করলেও পারি না, কিন্তু আমার কণ্ঠটা কিন্তু সাথে সাথে ভেঙে যায়। আমি প্র্যাকটিস করেও ভাবলাম যে ওই সময়টাতে মনে হয় গানটা ভালো গাইতে পারবো, কিন্তু আমি গাইতে গেলে আমার কণ্ঠটা ভেঙে যায়। সেন্ট্রাল এসি, এখানে কোনো ফ্যানের সিস্টেম নাই, আছে কিন্তু ফ্যান ইউজ করে না। এখন কিন্তু এসি চলছে, এসি চালাইলেই কিন্তু কণ্ঠ ভেঙে যায়। তো আমি তো নিজের জন্য গাই, আর আমাকে যারা ভালোবাসে তাদের জন্য গাই। এই সমাজের সবচেয়ে বিড়ম্বনা কি? লুৎফুর রহমান কমেন্টস, লুৎফুর রহমান, কেমন আছো ভাই? আমি তো বলছিলাম একদিন বাসায় আসার জন্য। এই যে আমার কথা ছিল ভাই লুৎফুর, আমি আইডি থেকে ডিসকানেক্ট, তারপরে আবার আইডিতে অ্যাড হইলাম আমরা। বাংলাদেশে থাকতে নক করেছেন আপনি। আপনি কিন্তু আমার বাসায় একদিন অবশ্যই আসবেন, আমি বলছি। আপনি দেখছেন কিন্তু আমার লাইফটা, আপনি অবশ্যই বাংলাদেশে আসবেন। আপনার দাদাকে আমি বলেছি আমাকে আপনার দরকার। আমি আমার চা কফি নিয়ে বসে আছি আপনার জন্য। স্টাইলিং হেডসে আপনি আসবেন। আচ্ছা, এই সমাজে সবচেয়ে কষ্ট কি জানো? আমাদের মতো মানুষ যারা 3টা বাচ্চা নিয়ে 14টা পেপার পাস করেছি, তারপরে পরবর্তী পরীক্ষাগুলো দিয়ে 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 কোনোদিন পয়সার চিন্তা করিনি, টাকার চিন্তা করিনি, বৃত্তর চিন্তা করিনি, আমি ভালো আছি, আমি তো সন্ন্যাস। তো 2টা বারের পরীক্ষা দিয়ে বার কাউন্সিল পাস করে 2টা বারের সদস্য হয়েছি, শিক্ষায় গ্রাজুয়েশন করেছি। আমি বারবারই এই কথাগুলো বলবো। 7 বছর ক্যাম্পাসে কাটিয়েছি। তাদের সমস্যা কি জানো? আসলে কি জীবনে সব কিছুর দরকার আছে। আমরা বলি ডিসক্রিমিনেশন, বৈষম্য, যে বৈষম্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দফা বাংলাদেশ বৈষম্যে পড়ে গেছে। আসলে কিন্তু একটা লেভেলের দরকার আছে, লেভেল ছাড়া চললে কিন্তু খুব বিড়ম্বনা। তুমি যখনই যদি একটা মানুষ তার পরিবার থেকে সুশিক্ষিত না হয়, তার নিজে কনসাসনেস না থাকে, সে যদি উন্মাদ প্রকৃতির হয়, সে যদি আত্মবোলা হয়, বারবার ভুল করে, তখন কিন্তু একটা বিশেষ করে দেশের কোনো একটা সুন্দর একটা পরিবেশের যে কোনো একটা জায়গায়, বা বিদেশের পরিবেশের যে কোনো একটা জায়গায়, তখন যে মানুষটা খুব ডিসিপ্লিন, খুব খুব পাংচুয়াল, খুব পার্সিভারেন্স, খুব ওয়েল এভরিথিং যে মেনটেন করে, তার জন্য কিন্তু খুব বিব্রতকর একটা অবস্থা তৈরি হয়, এবং সে কিন্তু হিউমিলিয়েট হয় বারবার, এবং হিউমিলিয়েট হয়, কিন্তু সে প্রকাশ করতে পারে না যে সে পারফেক্ট, এই জিনিসটা সে প্রকাশ করতে পারে না। যে যেমন, হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি যে আমার অপরাধটা কোথায়, আমি ঘরেও বলি বাইরেও বলি, কারণ আমি নিজে জানি অল টাইম আমি ফুল কনসাসনেস, আমি অল টাইম ক্লিয়ার, অল টাইম আমি কৈফিয়ত দিতে রাজি আছি, আমি খুব অ্যালার্ট থাকি, কোনো ভুল করি না, আমি কোনো সময়ে কোনো ক্যালাস না, আমি কোনো সময়ে যে সিস্টেমের বাইরে কখনো আমি বসছি না, কখনো আমি মোবাইল খুলছি না। যে যে কোনো জায়গায়, যে জায়গায় হয়তো আমি কোনো একটা সেমিনারে গিয়েছি, হয়তো আমি মোবাইল দেখছি না, আমি গড় ভুলে গিয়েছি। যেমন সাপোজ আমার মেয়ে যখন ওয়ার্কিং প্লেসে যায়, আমি যদি কোনো দিন একটা ফোন করি, সে আমাকে বলবে স্টপ ডিস্টার্বিং, আই এম নাও ইন মাই ওয়ার্ক প্লেস। যেমন আমি যখন আমার ওয়ার্ক প্লেসে যাই, আমি স্বামীর কথা, ঘরের কথা, পরের কথা, বরের কথা, এগুলো তো আমি তো ডিসিপ্লিনড, আমি তো ছোটোবেলা থেকে ওয়েল ম্যানার্ড, আমি তো জানি। আমার বাবা মা এগুলো আমাকে শিখিয়ে তুলছে। কিন্তু সমস্যাটা তাদেরকে নিয়ে চলতে হয় যাদের শিক্ষা নাই, শিক্ষা কম, কোনো রকম মেট্রিক পাস করছে কি না, মেট্রিক ফেল করছে, বা কোনো রকম আইএ পাস করছে, সারা জীবন কোনো বড় শহরে চলে নাই। এগুলো কিন্তু খুব দরকার পাই। বলবে যে আপনি মানবাধিকার কর্মী হয়ে এগুলো বলেন কেন? এগুলো বলি তাদেরকে শেখার জন্য। হয়তো গ্রামে লাইফ কাটাইছে, গ্রামে বড় শহরে আসে নাই। যেমন আমরা যেমন বিচরণ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সব জায়গায় বিচরণ, সবসময় এডুকেটেড মানুষের সাথে বিচরণ। আজকে আরেকটা কথা বলি, বাংলাদেশ থেকে যে 2জন মানুষ ভারত সরকারের পদ্মশ্রী না পদ্মবিভূষণ পেয়েছিলেন, বা যেটাই হোক, যে পেয়েছিলেন, আমার মেমোরিতে নেই, সেই ঝর্ণাধারা চৌধুরী আর আনিসুজ্জামান, 2জন আমি কল্যাণী দেব চৌধুরীর বাসায় এসেছেন। জানি না কয়জনের বাসায় তারা গিয়েছেন, তারা 2জনই আমার বাসায় এসেছেন। এবং ঝর্ণাধারা চৌধুরী আজ থেকে, আমার বাচ্চারা তখন ছোট ছোট, তখন গিয়েছিলেন আমার বাসায়, আমাকে হাতে ধরে বলেছিলেন যে আপনি গান্ধী আশ্রমে আসেন, আপনার মতো মানুষের গান্ধী আশ্রমে দরকার। আমি এই কাজটাই করতে পারি নাই, এই ঝর্ণাধারা চৌধুরীর কথা রাখতে পারি নাই। তিনি চলে গেলেন 2015-তে, মনে হয় না 15 না 16-তে চলে গেলেন। তখন আমি এটা পোস্ট দিচ্ছি তাকে নিয়ে, তার ছবি কালেকশন করে আমি তাকে নিয়ে, আমি এটা ইয়ে করবো। আহ, আমার কিছু কলাম মাঝখানে যেত ওই রকম বিভিন্ন মানুষের উপরে দিয়েছি। আমি 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 আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে আমরা অসহায় ছিলাম, গত 15 বছর অসহায় ছিলাম। আমি একবার চেয়েছিলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সাথে একটু দেখা করব, আমি অ্যাপ্লাইও করেছিলাম। এরপরে দেখি ভাই বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে, আমাকে ইনকোয়ারি করে বা কোনো কারণে, কিন্তু আমি বারবারই তাদেরকে একটা কথা বলেছি, আপনারা কে ফোন করছেন?
আমার কে ফোন করছেন আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, কোনো পরিচয় দেয় না। তখন আমি চিন্তা করলাম যে পরিচয় না দিলে আমি কেন কথা বলতে যাব, আপনি পরিচয় দিবেন তো। হ্যাঁ, আমার নিজের জন্য আমি চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। আমি একজন শিক্ষাবিদের সন্তান, একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা বুদ্ধিজীবী লিস্টে 1 নম্বরে নাম। আমার বাবাকে মারার জন্য লাইন করে 2টা গণহত্যা হয়ে গেছে, আমার বাবাকে খুঁজে পায় না। আমার বাবা জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়ে বাংলাদেশকে উর্বর করেছেন। আমার বাবা বাংলাদেশ ছেড়ে যান নাই, তার সন্তান হয়ে আমি এই এই গত সরকারের ত্রিসীমানায় আমি যেতে পারিনি। কিন্তু গত 10 বছর আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কিন্তু গত 10 বছর আপনারা দেখবেন আমি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে বিগত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কিন্তু অনেক কর্মকাণ্ড আমি নিতে পারতাম না। আমি কিন্তু খুব একটা তার নাম কোনো কিছুতেই বলতাম না, যে আমি শুধু একটা জায়গায় তার উপর রুষ্ট ছিলাম যে আপনি সব করছেন করেন, কিন্তু আপনি আমাদের দেশের সাধারণ জনগণের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, এইদিকে আপনার নজর নেই। আর একটা জিনিস নজর নেই, নারীদের ক্ষমতায়ন। ভাই নারীদের ক্ষমতায়ন বলতে কি বুঝি ভাই? আমি তো কিছু বুঝি না। হোয়াট ইজ দিস? নারীদের ক্ষমতায়নটা কি? ডাক্তার নির্যাতিত হচ্ছে, এমএ পাস মেয়েরা স্বামীর হাতে লাঞ্ছিত হচ্ছে, বসের হাতে লাঞ্ছিত হচ্ছে। আবার আমি বুঝলাম না নারীদের ক্ষমতায়নটা কি, আমার কাছে কোনো ইয়ে না। কলকাতা উত্থান, কলকাতা অগ্নিগর্ভ, বাংলাদেশে তনু হত্যার বিচার হয় নাই, অনেক কিছুরই তো হয় নাই। তো নারীদের ক্ষমতায়নটা কি সেটাও তো আমি বুঝি না। এডুকেশনকে নারীদের ক্ষমতায়ন দিতে পারে? টাকা পয়সাকে নারীদের ক্ষমতায়ন দিতে পারে? নো, নো। ক্ষমতায়ন দিতে পারবে আপনার চোখ, বিবেক, আপনার স্বশিক্ষা, আপনার পারিবারিক শিক্ষা, এগুলোই দিতে পারবে নারীদের ক্ষমতায়ন। নারীর প্রতি শ্রদ্ধা। আপনি একটা হ্যাঁ, আজকালকার মেয়েরা অনেক অনেক উচ্ছৃঙ্খল আমি জানি, অনেক সহ্য করে না আমি জানি, কিন্তু মেয়েরা একটা জিনিস মনে রাখবেন, চায় একটা জিনিস মনে, মেয়েদেরকে আপনি বেশি শ্রদ্ধা করেন। মেয়েরা চায় প্রথমে পুরুষ থেকে রেসপেক্ট সংসারে ঢুকে। আর একটা জিনিস চায়, স্বামীর বাক্য তো কেউ কাউকে দিতে পারে না ভাই। আপনি বলেন না কেন আপনি পরকীয়া করেন, আপনি আরেকটা বিয়ে করেন, বা আপনি ধর্মে যদিও বলেন যে আপনার 4টা বিয়ে যায় বৈধ, কিন্তু মানলাম, কিন্তু মনে রাখবেন স্বামীর বাক কিন্তু কোনো নারী কাউকে দিতে চায় না। তো এই সমস্ত জায়গায় যদি নিজকে সংযত না করে চলা যায়, সংযত করে না চলেন, শেষ, বাংলাদেশ শেষ। বিশ্বাস করবেন না, বাংলাদেশে যারা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, পরিচিত যত মানুষই আমি চিনি জানি ভাই, অর্ধমিত হয়ে বেঁচে আছে। বাংলাদেশের মানুষ সবাই অর্ধমিত হয়ে বেঁচে আছে ভাই। আপনারা একটু শান্তি, পরিবর্তন আনছেন, পরিবর্তনের জায়গায় আপনারা একটু শান্তি দেন। এতদিন মুখ খুলিনি, আজকেও আমি খুব ভালোভাবে মায়া করে স্নেহ থেকে আমি বলতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি গান চাইলেও গান গাইতে পারবো না, কারণ আমার কণ্ঠ আড়ষ্ট। আর এমনি গাই, শোকে শোকে গাই, ভুল ভ্রান্তিও মাফ করে দিবেন। আর আমি আমার মতো করে আজকে কথা বলতে পারছি না, কারণ এটা আমেরিকা থেকে লাইভ করছি, এখানে সাউন্ড করা যায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন কবিতা নিয়ে আসবো, আর হেডফোন দিয়ে শুনবেন। আর এই লাইভটা আমি উৎসর্গ করলাম তফজ্জলকে, আমার বাবাটাকে, যার ছবিটা দেখে আমি কাচ্ছি, শুধু কাচ্ছি, শুধু কাচ্ছি, কাচ্ছি। আমি জানি না, আমি জানি না পার্থিব কীটরা যেগুলা বুক পাতি, যেগুলা টাকা পয়সা লোভা নিজের স্বার্থ চিন্তা করে, ওদের কেমন লাগছে আমি জানি। ওরা এগুলো নিয়ে জানেও না, ওরা খবরও নাই এদের এগুলো, এরা বেহুশ, এরা পাগল উন্মাদ। কিন্তু আমার মতো সেন্সিবল একজন মা, আমি কাচ্ছি, আমি কাচ্ছি। তফজ্জল মুসলিম, আমি হিন্দু, আমি কাচ্ছি। আমি হিন্দু মুসলিম শব্দ আমি মুখ দিয়ে কোনোদিন আনতাম না ভাই, এখন আমার বাস্তবতা, আমার মুখ দিয়ে হিন্দু আসে, মুসলিম আসে। আমি জন্ম থেকে মানবতা শিক্ষা পেয়েছি ভাই। আমার বাবার আবক্ষ শারদ ভাস্কর্যে লেখা আছে আমি হিন্দু নই, মুসলমান নই, মানুষ, আমি মানব জাতির সন্তান। শিক্ষাবিদ অধ্যক্ষ ললিত মোহন দেবকে এখনো তার হাজার হাজার স্টুডেন্ট লন্ডন আমেরিকায় সব জায়গায় আছে ভাই। আমার এলাকায় এখনো আমার বাবার আদর্শে চলে। আমাদের এলাকায় ভাই এখনো কিন্তু হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা নাই ভাই। আমি এমন একটা জায়গায়, এখন আমি আজকে এই লাইভে বললাম আমি হিন্দু মুসলিম, আমার মুখ দিয়ে আসে না ভাই এইগুলো, হিন্দু মুসলিম আসে না ভাই আমার মুখ দিয়ে। কিন্তু আমি একজন হিন্দু মা হয়ে কাচ্ছি, তো বুঝলি জন্য আপনারা মারিয়েন না ভাই এইভাবে, কোনো প্রাণকে আর মারিয়েন না প্লিজ। চটাপ্পর মারেন, তাকে আইনের হাতে সোপর্দ করেন, বা মারলে একটু মারতে চান, মারেন, একটু মেরে দিয়ে তাকে ছেড়ে দেন, বা তার অভিভাবকের কাছে নিয়ে দিয়ে আসেন। এইভাবে মারিয়েন না প্লিজ। আমি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যারা আছে, যে যত সবাইকে, তোরা আমার সন্তানের মতো, তোদের পায়ে ধরে মাপছি বলছি, তোরা এই সমস্ত যারা করছিস করিস না বাবা, করিস না। দেশটাকে শান্তিতে থাকতে দে। কারণ আমি একজন আইনবিদ, আমি ঢাকা চট্টগ্রাম বারের লইয়ার, আমি একজন আইনবিদ, প্র্যাকটিস কম করি আর বেশি করি, আমি অর্জন করেছি এগুলা। আমি ইউনিভার্সিটিতে, আমরা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছি, 8-10 বার হললিপ করেছি। সেই 83 অ্যাডমিশন টেস্ট 84 থেকে 90 পর্যন্ত, এরশাদের যে
পতন হলো। 90 সালে আমরা মাত্র পরীক্ষা দিয়ে মে মাসে বেরোইছি, তারপরেই তুই উত্থাল। তোরা এসব করিস না প্লিজ। আমরা নিজেও তো কতবার হললিপ করছি, আমরা কতবার হললিপ করছি, আমরাই তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরাও তো তখন কম্পিটিশন দিয়ে পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। হ্যাঁ, তোরা যে লেভেলে যাবি আগামীতে, আমরাও তখন এই লেভেলে। এটা তো একটা সর্বোচ্চ লেভেল বাংলাদেশের, এখানে কয়জন যেতে পারে রে? একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কয়জন নিতে পারে? ওই 7 পাস, 8 পাস, 9 পাস ভদ্রলোক ভদ্রমহিলা তুই পাবি, অনেক পাবি, মেট্রিক পাস অনেক পাবি, কিন্তু ওই লেভেলে কয়জন যেতে পারে? ওই সুযোগটা কয়জন পায়? সুযোগটাকে তোমরা কাজে লাগাও। বাংলাদেশের মানুষের মনটা বুঝো, বাংলাদেশের মানুষকে একটু ভালোভাবে বাঁচতে দাও, আর কিছু না। একটু ভালোভাবে আমরা যেন বুক ফুলায় আমাদের দেশে যেতে পারি, আমরা যেন বলতে পারি আমাদের দেশটা অনেক সুন্দর। অনেক পাপ মূর্তি নষ্ট হয়েছে বিশ্বের কাছে, এবং অনেক স্টুডেন্টদের বিদেশে আসার পথ দুর্গম হয়ে যাচ্ছে দিন দিন। তোমাদের ভবিষ্যৎ বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। তোমরা যদি দেশটাকে সুন্দর করে পরিচালনা না করে, সব কিছুর প্রভাব পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার লাইফটা আমি তোফাজ্জলকে উৎসর্গ করলাম, অনেক ভালোবাসা। আর যারা লাইভটা দেখবেন পরবর্তীতে, তারা অবশ্যই মতামত দিবেন। বাংলাদেশে এখন খুব সকাল, আমি অনেক কথা বললাম, তবে আমি অত কথা বলতাম না, আমি আরও একটু ইয়ে করতাম, লাউডলি কথা বলতাম, বাট পারছি না লাউডলি, এই দেশে এগুলো পারা যাবে না। আর এই লাউডলি কথা বলতে গেলে দুপুরের দিকে লাইভ করতে হবে। দুপুরের দিকে যদি আজকে ভাবছিলাম দুপুরের দিকে লাইভ করবো, দুপুরের দিকে লাইভ করতে গেলে কিন্তু বাংলাদেশে কিন্তু তখন আবার খুব 1:30, 2টা, রাত 3টা বাংলাদেশে। আমি তো মেন স্ট্রিম হইলে আবার বাংলাদেশে আমার বন্ধু বান্ধব ছোটো ভাই সবার জন্য আমি লাইভটা করি। তো সবাই ভালো। সমাজটাকে নষ্ট করছে রে, কিছু নষ্ট করার মানুষের অভাব নেই। সমাজটাকে কারা নষ্ট করছে? এই সমস্ত মানুষজন নষ্ট করছে। এই যে ক্লাস অল্প শিক্ষিত, কিছু শিক্ষিত, মাঝারি শিক্ষিত, এদের কোনো বিবেকবোধ নাই, সেন্সবোধ নাই, কোনো কনসাসনেস নাই। এরা মেন্টালি খুবই 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 পার্থিব। এরা এরা খুবই টিপিক্যাল টিপিক্যাল যাকে বলে, এদের পলিটিক্স দিয়ে এরা বসে। আর ওই যে আরেকটা জিনিস সেখানে আছে, যে শিক্ষিত মানুষ মুখ খুলে না কেন, সুশীল সমাজ আরে ভাই, শিক্ষিত মানুষ আমরাই তো সুশিক্ষিত, আমরাই তো সুশীল সমাজ, আমরাই তো। অস্বীকার করতে পারবা সুশীল সমাজের ডেফিনেশন? আমাকে শিখাও। আমরাই তো সুশীল সমাজ। আমরা মুখ খুলে কি করবো? মান সম্মান হারাতাম? হ্যাঁ, কি মুখ খুলতাম? আর কি রাস্তায় নামতাম? আর কে নামছে না রাস্তায়? আমার মান সম্মানের গ্যারেন্টি দিবি এই সমস্ত এই আবালদের কাছে, এই আবাল পাগল ছাগল এগুলোর কাছে? পথে বলো, বাইরে বলো, কর্মস্থলে বলো, সব জায়গায় বলো, আমার আত্মসম্মানের গ্যারেন্টি দিবি? আমি যদি বুঝাতে যাই তখন বলবে আমি বেশি বুঝি। আমি যদি একটা জ্ঞানের কথা বলবি তখন বলবে আমরা জানি। না জানলেও বলবে মিথ্যাচার বেবিচার, প্রতি মুহূর্তে মিথ্যাচার করতেছে, প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে ভুলে যায়। আমরা আহ, কাদের জন্য মুখ খুলবো? এইগুলা তো এই জনগোষ্ঠী তো বাংলাদেশে ভরা, এই জনগোষ্ঠী তো বেশি। 47 সালে বলছি আমি বারবার, দেশভাগ যে প্রেক্ষাপটে হয়েছিল যে শিক্ষিত হবে পূর্ব বাংলার জনগণ, শিক্ষিত হয় নাই তো। শিক্ষিত হয় নাই, শিক্ষিতও হয় নাই, হয়েছে আর উচ্ছৃঙ্খল অ্যারোগ্যান্ট। তো আমরা আমরা যারা সুশীল, আমরাই তো সুশীল। আমি কি সুশীল না? আমি সুশীল সমাজে পড়ি না? সুশীল সমাজ শিখাও আমাকে। আমার শিক্ষা থেকে, যোগ্যতা থেকে, সাহিত্য থেকে, শিল্প থেকে সব জায়গায় আমার বিচরণ আছে। আমি সুশীল সমাজ। আমি মুখ খুলে কি বলবো? আমার আত্মসম্মানের গ্যারেন্টি আছে দিবা? এইরকম আমার মতো যারা, তারা সবাই কিন্তু ঘরের মধ্যে নির্বাক, তাদের ঠোঁট বন্ধ, বুক ফাটছে, ঠোঁট খুলছে না, মুখ খুলছে না। তো যাই হোক, সব কিছু ভুলে গিয়ে আমি আজকে লাইভে আসলাম। আমি প্রার্থনাই করেছি, আমার প্রত্যেকটা প্রার্থনা ছিল তোমাদের পক্ষে, যে একটা রক্ত যেন না ঝরে, একটা মা যেন সন্তান না হারায়। যারা করছো তোমরা এসব বন্ধ করো। শুধু ঠাকুরকে ডেকেছি। আমার 2টা প্রার্থনা আছে, আমি আবার বলছি। সকাতরে আমি যেদিন গভর্নমেন্ট ফল করছে সেদিনই আমি সকাতরে এই গানটা গেয়েছি। আর এর আগে আমি বরিশাদর আমার যে 2টা প্রার্থনাই ছিল আমার অন্তর থেকে, আমি প্রকাশ করে নিই সেই সময়, আমার অন্তর থেকেই ছিল এই যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে রক্ষা করো প্রভু, রক্ষা করো, এদেরকে রক্ষা করো। আর এই যে পঙ্গু, এই যে হসপিটালে, এদের কি হবে? যারা মা হারাইছে এই রিপ্লেসমেন্টটা কে দিবে? এদেরকে রক্ষা করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কথা বললাম, আবার আসবো লাইভে, দেখা হবে।